সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব সরকারের 6 মাসের অর্থনীতি নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতিবিদ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি আসলে শুরুতেই শিরোনাম যেমনটা বলছিলাম যে সরকারের 6 মাসের অর্থনীতি। সরকারের তো 6 মাস পূর্ণ হলো। অর্থনীতির কোন জায়গায় সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে সার্বিকভাবে যদি বিবেচনা করেন তাহলে একটা জায়গায় সফলতা বলতে হবে, যেটা হচ্ছে আমরা রাজনৈতিক সরকারগুলোর সময় যখন দেখি রেমিটেন্সের প্রবাহ খুব কম থাকে, 21-22 বিলিয়ন, তখন প্রকৃতপক্ষে সেই জায়গা থেকে আমরা সরে এসেছি অন্তর্বর্তী সরকারের সময়, কিন্তু এই 6 মাসেও এর ধারাবাহিকতা বজায় রয়েছে। অতএব সেই জায়গাটাকে আমরা বলা চলে একটা রাজনৈতিক সরকার আছে তার দৃষ্টিকোণ থেকে এই একটা বড় সফলতা। আরেকটা জায়গা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকার যাওয়ার পরেও যে ঊর্ধ্বমুখী একটা ভাব ছিল, আপনি যদি গত জুলাই মাসের মূল্যস্ফীতি দেখেন সেটা কিন্তু 8.32%, সেটা 9-এর ঘর থেকে 8-এর ঘরে নেমে আসছে। অতএব কিছুটা স্বস্তি, কিন্তু এই স্বস্তির মধ্যে আমি সফলতা বলছি, সার্বিকভাবে এটাকে সফলতাই বলতে হবে। কিন্তু এর মধ্যে বিশেষত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি বলেন, এই বিশাল বাস্কেটের মধ্যে 750 পণ্য একত্রে যখন গড় মূল্য কমেছে, কিন্তু দেখা যায় বিশেষ কিছু পণ্য সেই জায়গাগুলা কিন্তু কমে নাই, যে জায়গায় গরিবদেরকে নিস্তার দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটাকে যদি আনতে পারে, তাহলে সার্বিকভাবে মূল্যস্ফীতি কমার যে জায়গাটা, তার কৃতিত্বটা কিন্তু রাজনৈতিক সরকারের কাছে যায়। আরেকটা জায়গা আমি যদি স্বাভাবিকভাবে বলি যে খুব বেশি সফলতা না, কিন্তু সফলতার একটা ইঙ্গিত বহন করে। একটা হচ্ছে যে আমরা যদি ক্রেডিট ডিসবার্সমেন্টের কথা বলি, অর্থাৎ একটা ব্যাংকগুলো সার্বিকভাবে কত ঋণ দিচ্ছে, সেটা আসলে বিনিয়োগে যাচ্ছে, বিনিয়োগের অবস্থাটা কতটুকু ঘুরে দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করে। সেটা 4.72 থেকে 4.82%, 8.1%, অর্থাৎ 5-এর দিকে ধাবিত হচ্ছে। বিগত কয়েক মাস যদি চিত্রটা দেখেন, কিছুটা হলেও ঊর্ধ্বমুখী। আরেকটা জিনিস হচ্ছে, এখন যেহেতু পলিসি রেট আপনি জানেন যে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 10কে 9.5% করা হয়েছে, সেই জায়গাটার প্রভাবেও যদি এর সাথে যুক্ত হয় সামনে, তাহলে যে সফলতার দিকে শুরু হয়েছে সেই সফলতাটা হয়তো ধরে রাখতে পারবে বলে আমার ব্যক্তিগত অভিমত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের অন্যতম বড় আসলে প্রতিশ্রুতি ছিল। সাধারণ মানুষের জীবনযাত্রায় আসলে সুফল কতটা এসেছে? দেখেন, সুফল যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে এই চিন্তাটা করতে হবে এইভাবে যে অন এন এভারেজ গড়ে মানুষের আয় কতটুকু বাড়ে, তার যেরকম একটা হিসাব দরকার, একইভাবে মূল্যস্ফীতি বাংলাদেশে কতটুকু তার হিসাব দরকার, এবং দুটোর মধ্যে তুলনা করলে বোঝা যাবে যে প্রকৃত বেনিফিটসটা হচ্ছে কি হচ্ছে না, জনগণের কল্যাণ তৈরি হচ্ছে কি হচ্ছে না। এখন সেই জায়গা থেকে কিন্তু দেশ এখনো পৌঁছতে পারেনি। আমি বলেছি যে সফলতা মানে কমছে, কিন্তু এই কমাটা যখন প্রকৃতপক্ষে 5 থেকে 6% মধ্যে নিয়ে আসতে পারবে, সেটা সম্ভব না। সেটা আমরা রাষ্ট্রের বাজেটেও দেখি, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় 7.5%। তার মানে একটা কিছুটা ব্যালেন্সে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সার্বিকভাবে যখন 6% কিংবা তার নিচে আসবে, তখন আপনি যে কথাটা বললেন, জনগণ আসলে বুঝতে পারবে যে আমার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মানটা উন্নত হচ্ছে, সেটা একটা দৃশ্যমান হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো ছাড়া আসলে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আসলেই সম্ভব না। এই 6 মাসে এক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় অগ্রগতি কি ছিল? দেখেন, বিনিয়োগ অবশ্যই অপরিহার্য একটা অংশ যে আমার জিডিপি প্রবৃদ্ধির জন্য, কিন্তু সেই জায়গাটায় আমি একটু আগেই বলেছি যে ক্রেডিট গ্রোথটা ইঙ্গিত করছে যে আমার বিনিয়োগ বাড়বে। আবার রাষ্ট্র বিভিন্নভাবে সরকার চেষ্টা করছে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়েছে এবং সেই প্রতিশ্রুতিগুলা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এখন নির্ভর করবে আসলে বিনিয়োগ কতটুকু বাড়ে এবং একই সাথে বিদেশি বিনিয়োগ আমাদের সাথে কতটুকু সম্পৃক্ত হয় তার উপর। এখন
স্বাভাবিকভাবে বলতে পারেন যে বাংলাদেশের এখনো যে পলিসি রেট, সেই পলিসি রেটে কিন্তু প্রকৃতপক্ষে এত বেশি পরিমাণ বিনিয়োগ বাড়ানোটা, সরকারের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়াটা স্টিল আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হচ্ছে মূল্যস্ফীতি যদি সরকার কমাতে পারে তাহলে কিন্তু সেই পলিসি রেট কমানোর ক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মানে হচ্ছে মূল্যস্ফীতি কমালেই আপনি পলিসি রেটটাকে কমাতে পারবেন, যেটা আসলে বিনিয়োগ বাড়াতে একটা বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যদি একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই, গত 6 মাস আসলে বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় পরিবর্তন কি দেখছেন? দেখুন, আমাদের সার্বিক রপ্তানি খাতের যদি চিন্তা করেন তাহলে সার্বিক রপ্তানি খাত গত বছরটা, যেটার মধ্যে আমাদের ফেব্রুয়ারি টু জুন 4টা মাসেই কিন্তু বর্তমান সরকারের সময় বিবেচনা করা হয়। এখন এই সময়টায় আমরা যদি দেখি 3টা মাস জুন বাদে আপনি যদি বাকি 3টা মাসের কথা চিন্তা করেন, ট্রেন্ডটা ছিল নেগেটিভ, অর্থাৎ আমরা ঋণাত্মক দিকে যাচ্ছি। কিন্তু জুন মাসের কথা শুধুমাত্র ব্যক্তিগতভাবে যদি শুধু এককভাবে জুন মাসের কথা বিবেচনা করেন তাহলে জুন মাসটা কিন্তু আবার আমাদের ভিতর একটা পজিটিভ ভাইব দিয়েছে। এবং সেটা হচ্ছে, আপনি যদি স্পেসিফিক্যালি বলি যে বাংলাদেশের বড় আশঙ্কাটা ছিল, শঙ্কা ছিল, রিস্ক ফ্যাক্টর ছিল হচ্ছে একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের বাজার। কারণ যুক্তরাষ্ট্রের বাজার কেন বলছি, কারণ ট্রাম্প এর মধ্যে 50% ট্যারিফ রেট, 30%, 20%, আবার দেখেন 10%। এই যে পরিবর্তনগুলা করেছে সেটা কিন্তু এক ধরনের ব্যবসা করার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে, কিন্তু সেই ঝুঁকিটা কিন্তু বাংলাদেশ ভালোভাবে মোকাবেলা করেছে। কারণ বাংলাদেশের গড় যদি রপ্তানির পরিমাণ ধরেন সেটা 6-7 ম্যাক্সিমাম $8 বিলিয়ন ছিল, কিন্তু এই গত অর্থ বছরে সেটা $9 বিলিয়ন ক্রস করেছে, যেখানে বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ছিল কত জানেন, যে নেগেটিভ ঋণাত্মক 0.26% মতো, কিন্তু আমেরিকার বাজারে সেটা 4 থেকে 5% প্রবৃদ্ধি। অতএব একক বাজারটাকে আমরা ধরে রাখতে পেরেছি, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে বাজার সেটার কারণে আমার সার্বিক রপ্তানির বাজারটা ঋণাত্মক। এবং এই ঋণাত্মক মানে কিন্তু আমাদের যে সংখ্যাটা, ঝুঁকির জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে, এটা যদি ধারা অব্যাহত থাকে তাহলে প্রকৃতপক্ষে আমার ফরেন কারেন্সি রিজার্ভে একটা বড় ধরনের চাপ, অলরেডি চাপ তৈরি হয়েছে। আপনি যদি বাংলাদেশের এই সরকারের সফলতার জায়গা বলেন, সেই সফলতার জায়গাটা কিন্তু নির্ভর করবে এখন আমদানি আপনি কিভাবে করছেন। আমদানির পরিমাণ কিন্তু গত 2 মাসে বৃদ্ধির দিকে। আপনি জানেন যে অলরেডি বাজার থেকে সেন্ট্রাল ব্যাংক কিনছে না, বরং বাজারে একটা চাপ তৈরি হয়েছে, যে কারণে টাকার মূল্যটা কিন্তু গত কিছুদিন আগে কম ছিল, গতকালকে আবার একটু আগের অবস্থায় ফিরে আসছে। এখন এই জায়গাটা একটা ঝুঁকি তৈরি হতে পারে যদি আমাদের এক্সপোর্ট আর্নিংসটা কমে, কিন্তু সেটা নির্ভর করবে আসলে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ইউরোপের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, তার উপরে নির্ভর করবে বাংলাদেশের। ইউরোপের সার্বিক অর্থনীতি যদি ভালো যায় তখন তাদের ইম্পোর্ট ডিমান্ডটা বেড়ে যায়, অর্থাৎ আমরা যে এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের পরিমাণটা বেড়ে যায়। অতএব সার্বিক যুদ্ধ পরিস্থিতি প্লাস হচ্ছে ইউরোপের অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের যে রপ্তানি, সেই রপ্তানিটা কোন দিকে যায়। আসছে সময়ে কি বিনিয়োগের সম্ভাবনা আরো বাড়বে কি মনে করেন? এটা সবসময় আমরা সম্ভাবনার জায়গা থেকে কথা বলি, কারণ একটা দেশে বিনিয়োগ যখন হয় তখন সেই দেশের শুধু যে কস্ট অফ ক্যাপিটালের কথা ইন্টারেস্ট নির্ধারণ করে অথবা ফরেন এক্সচেঞ্জ রেট নির্ধারণ করে সেটা না, এটা নির্ভর করবে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কেমন, ওই দেশের যদি বলেন যে ওয়ার্ডার, মানে যদি ল অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশনের কথা বলেন, সেই জায়গাটা কিরকম, এই সমস্ত জায়গা যদি বিশৃঙ্খলা থাকে তখন কিন্তু অর্থনীতি যদি ভালোর দিকেও যায় তবু বিনিয়োগ আসতে চায় না, বিনিয়োগকারীরা আসতে চায় না। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন হচ্ছে কি জানেন, অর্থনীতিকে দাঁড় করানোর জন্য বৈদেশিক বিনিয়োগ ছাড়া আমরা কোনো মতেই, আমরা একটা সামান্য পরিমাণ অর্জন করতে পারি, কিন্তু এটা থেকে আমরা জাম্প দিব যে লো ইনকাম কান্ট্রি থেকে আমি হাই মিডল ইনকাম কান্ট্রিতে যাব, আপার মিডল ইনকাম কান্ট্রিতে যাব, তার জন্য বিগ
বিগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দরকার, বিদেশি বিনিয়োগ, আর তার জন্য দরকার একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং একই সাথে আমার মূল্যস্ফীতি। কারণ বিদেশি বিনিয়োগকারীরা যে দেশে মূল্যস্ফীতি 4-5 বছর ধরে আপনি 8 থেকে 10-12% মধ্যে, তখন কিন্তু সেই দেশকে আপনি ট্রাস্ট করতে পারেন না। কারণ মূল্যস্ফীতিতে নির্ধারণ করে একটা অর্থনীতি কতটুকু স্থিতিশীল, কতটুকু অস্থিতিশীল। অতএব আমরা একটা যে অস্থিতিশীলতার মধ্যে রয়েছি সেটা কিন্তু মূল্যস্ফীতি বলে দিচ্ছে। অতএব মূল্যস্ফীতি কমানোটা আমি মনে করি যে বর্তমান সরকারের একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যদি মোকাবেলা করতে পারে তাহলে এই সরকারের একটা বড় সফলতা আসবে। আমরা এখান থেকে শুনবো তবে একটি বিরতির পরে। দর্শক, এবার জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি এবার জানতে চাই, এই যে ব্যাংকিং খাতের সংস্কারের কথা তো অনেক লম্বা সময় হচ্ছে বলা হচ্ছে, কিন্তু খেলাপি ঋণ আদায়ে যদি দৃশ্যমান অগ্রগতি আসলে না হয়, শুধু সংস্কারের কথা বলে কি আসলে হবে? জি, দেখুন যে বর্তমান সরকারের একটা বড় লক্ষ্য ছিল যে সংস্কার করা। সেই সংস্কার কার্যক্রম, আর্থিক খাতের সংস্কারের কার্যক্রম কিন্তু শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সময়ও আপনি যদি সার্বিকভাবে মূল্যায়ন করেন যে অন্তর্বর্তী সরকার কি করলো, আসলে প্রকৃতপক্ষে খেলাপি ঋণের পরিমাণ কত শুধু সেই হিসাবটুকুই করেছে। বাকি যদি সংস্কারের কথা বলেন, অন্য কোনো সংস্কার আমরা দেখি নাই। মনে হচ্ছে যেন তারা এটাকে একটা সংস্কার মনে করেছে। ঠিক একই ধারাবাহিকতায় চলছে। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে আপনি যেটা বললেন দৃশ্যমান জায়গাগুলা কিন্তু আমরা দেখতে চাই যে খেলাপি ঋণের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা যারা খেলাপি তার সেটা যেরকম নেওয়া হয় নাই, প্লাস খেলাপি ঋণ আদায় করার ক্ষেত্রে সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 18 মাস তারা একটা পরিকল্পনা নিয়েছে, শুনেছেন যে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক সেই 18 মাস। এখন দেখতে হবে যে এই 18 মাসে প্রকৃতপক্ষে খেলাপি ঋণ কোন দিকে যায়। আমরা ব্যক্তিগতভাবে যে জায়গাটা চাই সেটা হচ্ছে যে জনগণ যেটা দেখতে চায় যে আসলে খেলাপি ঋণ প্রকৃত খেলাপি ঋণ কমছে। আমি প্রকৃত খেলাপি ঋণ কেন বললাম, কারণ সরকার অনেক সময় বিভিন্ন পলিসির মাধ্যমে খেলাপি ঋণ কমানোর যে কৌশলগত প্রক্রিয়া, সেই জায়গা থেকে সরে এসে তারা যেন সত্যিকার অর্থে খেলাপি ঋণ ফেরার যে প্রবণতাটা সেটা যেন তৈরি হয়, প্লাস নতুন করে যেন খেলাপি তৈরি না হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কি দেখেছি যে যারা উইলফুল ডিফল্টার, যে উইলফুল ডিফল্ট মানে ইচ্ছাকৃতভাবে খেলাপি, তারাও কিন্তু একটা বড় অংশ, মানে এই যে খেলাপি ঋণের একটা বড় অংশ জুড়ে আছে। কিন্তু তাদেরকে খুঁজে বের করা, তাদের সম্পত্তি দেখা, এইগুলার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ওই ধরনের দৃশ্যমান বলার মতো কোনো ধরনের পদক্ষেপ কিন্তু দেখতে পাওয়া যায় না। আর যে কারণে আমাদের ধারণা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই সমস্ত জায়গার এই দুর্বলতার কারণেই সার্বিক অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো করাটাই কিন্তু কঠিন চ্যালেঞ্জ। কারণ অর্থনীতিকে আপনার প্রবাহ দরকার টাকার, অতএব সেই প্রবাহটা আসবে কোত্থেকে আপনি যদি তাদেরকে প্রবাহের মধ্যে নিয়ে না আসেন। অতএব সেই জায়গা থেকে মনে হয় যে জিডিপির যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে কিংবা মূল্যস্ফীতি কমানোর যে কথা, সেই জায়গাগুলো চ্যালেঞ্জিং হবে যতদিন পর্যন্ত এই আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে না পারবে। এছাড়া আপনি জানেন যে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বাকি 18 থেকে 20টা প্রতিষ্ঠান দুর্বল এবং মূলধন সংকটে ভুগছে এবং তারল্য সংকটে ভুগছে। অতএব সরকার যদি বারবার এদেরকে টাকা দিতে থাকে, অর্থাৎ বাজারে টাকা ঢুকাতে থাকে, তখন কিন্তু তারা মূল্যস্ফীতিকে আবার উস্কে দিবে। অতএব আর্থিক প্রতিষ্ঠান বাঁচানোর নামে জনগণের উপর কিন্তু এক ধরনের লাইভলিহুড, জীবন জীবিকার যে সেটার কিন্তু একটা ঝুঁকি তৈরি করবে। যদি গ্যাস সংকটের কথা বলি, গ্যাস সংকট দীর্ঘদিনের, বর্তমানে সংকট আরো প্রকট হয়েছে। এই 6 মাসে সরকার কি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী কোনো সমাধানের দিকে এগোতে পেরেছে কিনা? দেখুন, সরকার ভাবছে, বিভিন্ন পত্র পত্রিকার বিভিন্ন ভাবে যদি নিউজ দেখেন তাহলে আমরা দেখতে পাই যে সরকার বলছেন যে প্রথমে বলা হচ্ছে যে এটা রাতারাতি হয়নি, রাতারাতি সমাধান করাও সম্ভব না। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আবার বলেছেন যে আমরা দ্রুত এটার উন্নতি করার চেষ্টা করব, যেটা লেটেস্ট নিউজ। অতএব সেই জায়গায়
আমাদের প্রত্যাশা। একটা হচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জানেন গ্যাসের অনুসন্ধান সেই জায়গাটা থেকে বিরত ছিল, প্লাস হচ্ছে তেলের অনুসন্ধান সেই জায়গাটাও আমরা ভালোভাবে এক্সপ্লোর করি নাই, যে কারণে কিন্তু এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। আবার এলএনজি ওইসবের উপর নির্ভরতা, তার সাপ্লাই চেইন ডিসরাপশন সব কিছু মিলে, এবং যেখানে আমরা সংরক্ষণ করি পোর্টে সেই জায়গায়ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিশৃঙ্খলা বলতে এক ধরনের ক্ষত তৈরি হওয়া, যেটা আর রাখা যাচ্ছিল না, সেই জায়গা থেকেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আজকে বলেছেন অর্থনৈতিক সফলতার জায়গা সরকারের, সেই সফলতাটা কিন্তু প্রকৃতপক্ষে নির্ভর করবে ফ্যাক্টরিকে কতটুকু চালু রাখতে পারছেন, তার মানে গ্যাস বিদ্যুৎ জ্বালানির সরবরাহ কতটুকু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারছেন কিনা। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ এই জায়গাটায় স্টিল একটা ভালনারেবল পজিশনে রয়েছে, যে আমরা এখনো নিশ্চিত করতে পারছি না প্রত্যেকটা ফ্যাক্টরিকে পূর্ণমাত্রায় ক্ষমতা দিব। আর এই জায়গাটার দুর্বলতার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে আমাদের যে আমরা সবল মিনস হচ্ছে যে আমরা শক্তিশালী, সেটা কিন্তু আমরা বলতে পারছি না, যে কারণে নতুনদেরকে আকৃষ্ট করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাটা অনেকটা চ্যালেঞ্জ হবে বলে আমার ধারণা। আপনি আসলে যেমনটা বলছিলেন, শিল্পে আসলে গ্যাসের চাপ যদি কম থাকে তাহলে উৎপাদনও যেমন ব্যাহত হচ্ছে, বিনিয়োগও ব্যাহত হচ্ছে এবং কর্মসংস্থানেরও ঘাটতি রয়েছে। এমন তো অবস্থা আসলে কি করণীয় হতে পারে? না, করণীয় হতে পারে হচ্ছে যে দেখেন, আমার দেশের মূল সমস্যা হচ্ছে অর্থ পাচার। কেন বলছি? কারণ আপনি যদি দেখেন অর্থটা যদি পাচার না হতো, আমার দেশের ডলার এখন যে পরিমাণ রিজার্ভ বলছেন তার চেয়ে ডাবল রিজার্ভ থাকতো। তখন আপনি ফুয়েল ইম্পোর্ট করতে গেলে এখন সরকার যদি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাসের সরবরাহ দিতে চায়, তাহলে যে পরিমাণ ফরেন কারেন্সি ব্যয় করতে হবে সেটা টাকার মূল্যকে রাতারাতি কমিয়ে দিবে এবং ইম্পোর্ট কস্ট অনেক বৃদ্ধি করে দিবে। মূল্যস্ফীতি এই কয়েক মাসের মধ্যে অনেক উস্কে যাবে। তাহলে আপনি কেন করতে পারছেন না? কারণ হচ্ছে এই দেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে, যে কারণে আপনার ফরেন রিজার্ভের ভিতটা একেবারেই এখনো যে আপনি স্ট্রং বলবেন সেটা কিচ্ছু না। কারণ আমরা যদি পূর্ণমাত্রায় শুধু এই ডিজেল ফুয়েল ইম্পোর্ট করি এবং বিদ্যুৎ সরবরাহ গ্যাসের সরবরাহ নিশ্চিত করি, তাহলে দেখবেন কঠিন প্রেসারে পড়ে যাচ্ছেন। অতএব অর্থ পাচার একটা রাষ্ট্রকে ফকির করে তোলে। অতএব সেই কারণে এই জায়গাটা থেকে যদি দাঁড়াতে পারে, এই জায়গাটা যদি বন্ধ করতে পারে, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট আড়ালে হোক, হুন্ডির মাধ্যমে হোক, কিংবা যে কোনোভাবে এই জায়গাটা শক্তিশালী করতে পারলে, তাহলে এমনিতেই আপনি ইম্পোর্ট করেন, উৎপাদনের দিকে নজর দেন, তাহলে দুই দিক থেকেই কিন্তু আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পারব। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ কি এখনো সংকট মোকাবেলা করছে, নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? 6 মাসের বাস্তবতা কি বলছে? দেখুন, সরকার এখনো ভাবনার মধ্যে আছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে অর্থনীতি সংস্কারের জন্য সরকার মাত্র একটা সংস্কার কাজ বলতে হচ্ছে একটা কমিটি গঠন করেছে, যারা দীর্ঘমেয়াদে 5 বছর, বেসিক্যালি 5 বছর, ওটা এত দীর্ঘ না, আমরা মিডিয়াম টার্ম বলতে পারি, সেই লক্ষ্যে অর্থনীতিকে কিভাবে পুনর্গঠিত করবে, পুনরুজ্জীবিত করবে, তার জন্য মাত্র পদক্ষেপ শুরু করেছে। এখন কমিটি কাজ করছে। এখন কমিটি কোন দিকে কাজ করে, কোন ধরনের পলিসি নেয় এবং কিভাবে এর বাস্তবায়ন করবে, তার যে রোডম্যাপ সেটা দেখলে হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো পরবর্তীতে। গ্যাস বিদ্যুতের সংকট যদি শিল্প উৎপাদন কমিয়ে দেয়, আবারও সেই প্রসঙ্গে আসছে আসলে, তাহলে এর প্রভাবে আগামী দিনে আসলে রপ্তানি আয়ত কমে যাবে। জি, না, সেটাই তো একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি, বাংলাদেশ সরকার বর্তমান সরকার এমন একটা ক্রিটিক্যাল পজিশনে আছে যে মূল্যস্ফীতি কমছে, কিন্তু আগামী মাসে কমবে সেটার আবার নিশ্চয়তা দিতে পারছে না। কেন জানেন? কারণ অনেক কিছু ফ্যাক্টর জড়িত। তার কি হতে পারে? তার বাজেট ঘাটতি হয়ে যেতে পারে, এবং এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হচ্ছে সেটাও ঘাটতি হয়ে যেতে পারে। তাহলে এই ঘাটতি কি করবে? মূল্যস্ফীতিকে কিন্তু উস্কে দিবে। একইভাবে আপনি গ্যাসের দাম বাড়াচ্ছেন, তেলের দাম বাড়াচ্ছেন, তাহলে উৎপাদন খরচ কি হচ্ছে? উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, সেটা আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিবে। একইভাবে বৈশ্বিক সংকট, যুদ্ধ, সেই ক্ষেত্রে আপনার ডিসরাপশনস ইন সাপ্লাই চেইন, সমস্ত কিছু কিন্তু আপনার কি করবে? মূল্যস্ফীতিকে উস্কে দিবে। আর মূল্যস্ফীতি যেখানে বাড়বে সেই জায়গায় কিন্তু কেউ বিনিয়োগ করতে আসবে না। আরেকটা জিনিস হচ্ছে এই তেলের ফুয়েল জ্বালানি নিরাপত্তার কারণে
উৎপাদন যখন ব্যাহত হয়, তখন আপনি যখন আপনার সমষ্টিক চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবেন না, তখন এটাও আবার চাহিদা বেশি যোগানের চেয়ে, তখন সামগ্রিকভাবে আবার মূল্যস্ফীতি বেড়ে যায় উৎপাদন সংকুচিত হওয়ার কারণে। অতএব সার্বিকভাবে এই ক্রিটিক্যাল অবস্থাগুলা কোন দিক থেকে কাজ শুরু করলে ঠিক করতে হবে, তার জন্য আসলে রিগোরাস একটা প্ল্যান দরকার। সেই পথে হয়তো সরকার ভাবছে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।